তো আজকের লেকচারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বন্ডিং এন্ড টাইপস অফ সলিড, বন্ধন এবং সলিডের প্রকার। ঠিক আছে, কঠিন পদার্থের প্রকার। এখান থেকে টাইটেল থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারি যে এখানে ওরা বললো বন্ডিং, তার সাথে ক্লাসিফিকেশন অফ বন্ডিং দেয় নাই, ছিল কি টাইপস অফ সলিড। তার মানে বন্ডিং কিভাবে হয়েছে তার উপরে ডিপেন্ড করে সলিড কি কি ধরনের হইতে পারে, তাই না? সলিডের ক্লাসিফিকেশন টাইপ অফ বন্ডের উপর ডিপেন্ড করে, এটা বোঝা যাচ্ছে। প্রথম আর্টিকেল বলা হচ্ছে মলিকুলস এন্ড জেনারেল বন্ডিং প্রিন্সিপাল, অণু এবং কিভাবে বন্ড গঠন হয় তার নিয়ম। আমরা যদি দুইটা অ্যাটমকে কাছাকাছি নিয়ে আসি যে কোনো এলিমেন্টে, তাদের মধ্যে কি বন্ড হবে? হইতেও পারে, নাও হইতে পারে। কিভাবে বন্ড হবে, কার সাথে কার কয়টা অণু কানেক্ট হবে, সেটাও কিন্তু ইচ্ছা মতোই হয় না, তাই না? একটা হাইড্রোজেনের সাথে জোর করে যদি 50টা অক্সিজেন নিয়ে আসে, বন্ড হবে না। ঠিক আছে, আবার একটা হাইড্রোজেনের সাথে দেখা যায় দুইটা অক্সিজেন নিয়ে আসলে বন্ড হয়। তার মানে ইচ্ছা মতো বিষয়টা হয় না, কিছু জিনিস এখানে নিশ্চয়ই আছে যেগুলা মেনটেন করে কখন বন্ডিং হবে কখন বন্ডিং হবে না। ঠিক আছে, তাইলে যখন দুইটা অ্যাটমকে কাছাকাছি নিয়ে আসা হয়, when two atoms are brought together, the valence electrons interact with each other with neighbors positively charged nucleus। তাহলে দুইটা অ্যাটমকে আমরা যখন কাছাকাছি নিয়ে আসবো, তখন একটা অ্যাটমের মধ্যে কি থাকে, তার নিউক্লিয়াস থাকে আর বাইরে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, তাই না? দুইটা অ্যাটমকে তুমি কাছাকাছি নিয়ে আসছো, তাহলে কি হবে? একটার ইলেকট্রন আর একটার ইলেকট্রনকে কি করবে? বিকর্ষণ করবে। আবার একটার ইলেকট্রন আর একটা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। একটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রনকে আকর্ষণ করবে, একটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রনকে বিকর্ষণ করবে। মিক্সড একটা ফোর্স, শুধু আকর্ষণও না, শুধু বিকর্ষণও না। কখন করবে? যখন কাছাকাছি আনা হবে। অনেক দূরে থাকলে কিন্তু তাদের মধ্যে কোনো ইন্টারেকশন থাকবে না। ঠিক আছে, ইন্টারাকশন থাকলেও সেটা নেগলিজিবল, খুবই লো। তাইলে যখন আমরা আনবো, এই আনার রেজাল্টে কি হইতে পারে? বন্ড তৈরি হইতে পারে। আর বন্ড যদি হয়ে যায় তাহলে কি হবে? একটা মলিকুল তৈরি হবে, অণু তৈরি হবে। তাহলে এই যে বন্ড তৈরি হবে, তার মানে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট লাইন এখানে বলা আছে, the formation of a bond means that the energy of the system of two atoms together must be less than that of the two atoms separated। তার মানে বন্ড যদি হইতে হয়, দুইটা অ্যাটম আলাদা আলাদা থাকলে যে এনার্জি তাদের, আর অণু তৈরি হইলে যে এনার্জি তাদের মধ্যে তৈরি হবে পুরো সিস্টেমের, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা যখনই ফুলফিল হবে তখনই বন্ড তৈরি হবে। যেমন যদি দুইটা হাইড্রোজেনের আলাদা আলাদা আছে, একসাথে আনলে H2 তৈরি হবে, তাই না? তারা আলাদা অবস্থায় তাদের যে এনার্জি, ঠিক আছে, সেই এনার্জিটা তারা যখন একসাথে হবে তার এনার্জির চাইতে বেশি হইতে হবে। একসাথে হইলে এনার্জিটা কি হইতে হবে? কম হইতে হবে। অর্থাৎ অণু হওয়ার পরে, বন্ড হয়ে যাওয়ার পরে এনার্জি হবে কম, বন্ড হয়ে যাওয়ার আগে এনার্জি হবে বেশি। এটা কি লজিক্যাল নাকি ইলজিক্যাল? কেন লজিক্যাল? কারণ হচ্ছে যখন তারা সেপারেটেড আছে, ঠিক আছে, তাদের মধ্যে যে এনার্জি, তারা যখন বন্ড গঠন হবে এর মধ্যে থেকে কিছু এনার্জি লস হবে, বা বিভিন্ন ভাবে এনার্জি তো লস হয় না, অ্যাকচুয়ালি বিভিন্ন ভাবে কনভার্ট হবে। কনভার্ট হওয়ার পরে কি হবে? ওই মলিকুলটা গঠন হয়, টোটাল মলিকুলের যে এনার্জি সেটা কি হবে? আগের চেয়ে একটু কমে যাবে। তাহলে একটা বন্ড হওয়ার জন্য এনার্জি খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাইলে মনে করো এই একটা বন্ড হওয়ার জন্য এনার্জি দরকার 190 কিলো জুল। ঠিক আছে, এখন যে দুইটা অ্যাটম তুমি নিয়ে আসছো তাদের এনার্জি হচ্ছে 180 কিলো জুল। তাদেরকে সারাদিন যুদ্ধ করলেও এরা কি হবে না? বন্ড গঠন হবে না। ওই বন্ড হওয়ার জন্য যতটুকু এনার্জি প্রয়োজন
সেপারেটেড অবস্থায় তার চেয়ে বেশি এনার্জি তাদের মধ্যে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন টু ফর্ম এ বন্ড। ঠিক আছে? তাহলে এখানে কি বলতেছে, দ্য ফরমেশন অফ এ বন্ড মিনস দ্যাট দ্য এনার্জি অফ দ্য সিস্টেম অফ টু অ্যাটমস টুগেদার মাস্ট বি লেস দেন অফ দ্য টু অ্যাটমস সেপারেটেড। ঠিক আছে, একসাথে হইলে এনার্জি কম হইতে হবে, সেপারেট হইলে বেশি হইতে হবে। So that the molecule formation is energetically favorable, that is more stable. তাহলে এরকম না হইলে তুমি যদি জোর করে বন্ড বানায়ও রাখো এক্সটার্নাল এনার্জি দিয়ে, যখনই তোমার এক্সটার্নাল এনার্জি চলে যাবে বন্ডটা আর থাকবে না, স্টেবল হবে না, এটা আনস্টেবল। ঠিক আছে? তুমি সাপোজ কোনোভাবে ফোর্স করে মনে করো H5 একটা মলিকুল বানাইলা, ঠিক আছে, এটা স্টেবল থাকবে না। যখনই তোমার ওই এক্সটার্নাল ফোর্স চলে যাবে ওটা আনস্টেবল, এটা ওই বন্ডটা থাকবে না। কিন্তু একটা বন্ড থাকার জন্য এনার্জিটা কি করতে হবে, মেনটেন করতে হবে। এখন আমরা একটা ফিগার দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমরা বাম দিকের ফিগারটা দেখবো, এটা হচ্ছে ফোর্স ভার্সেস ইন্টার অ্যাটমিক সেপারেশন। কেমন? এই ফিগারের যতই তুমি ডানে যাবা ততই আন্তঃআণবিক দূরত্ব বাড়তে থাকবে। ঠিক আছে, দুইটা অ্যাটমের মধ্যে দূরত্ব বাড়বে। আর যত উপরের দিকে যাবা অ্যাট্রাকশন তত বাড়বে, যত নিচের দিকে যাবা রিপালশন তত বাড়বে। ঠিক আছে, অর্থাৎ উপরের দিকে পজিটিভ হচ্ছে ফোর্স, ফোর্স হচ্ছে পজিটিভ, নিচের দিকে ফোর্স হচ্ছে নেগেটিভ। প্রথমে দেখো দুইটা অ্যাটম অনেক দূরত্বে আছে, ইনফিনিটি ডিস্টেন্স, আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এই অসীম দূরত্বে থাকা অবস্থায় তাদের মধ্যে ফোর্স নাই বললেই চলে। কেমন? আমি যখন কার্ভের বাম দিকে আসবো তত কি অ্যাটম গুলা কাছাকাছি আসতেছে, তাহলে আমি যত কাছে আনতে থাকবো ওদেরকে আস্তে আস্তে এদের মধ্যে একটা ফোর্স পাওয়া যায়। প্রথম দিকে যে ফোর্সটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, আস্তে আস্তে আকর্ষণ করে আকর্ষণ করে একটা নির্দিষ্ট দূরত্বে আসার পরে দেখা যায় এর মধ্যে বিকর্ষণ বলটার অস্তিত্ব শুরু হয়। কেমন? ওই যে বললাম ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করবে, নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ করবে, কিন্তু দূরে থাকা অবস্থায় অ্যাট্রাকটিভ ফোর্সের প্রভাবটা বেশি থাকে। আর একটা নির্দিষ্ট দূরত্বে আসার পরে কি হয়, বিকর্ষণ বলটাও দেখা দেয়। তাহলে আমরা যত কাছে আসি অ্যাট্রাকটিভ ফোর্স আস্তে 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 বাড়ে, আবার একটা নির্দিষ্ট দূরত্ব থেকে রিপালসিভ ফোর্স আস্তে আস্তে বাড়ে। একটা নির্দিষ্ট দূরত্বে আবার আসার পরে দেখা যায় অ্যাট্রাকটিভ ফোর্স এর একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। ঠিক আছে, আর এই দূরত্বে নিয়ে আসার পরে একদম কাছাকাছি দেখো লাগালাগি আর নট ডিস্টেন্সে নিয়ে আসে, দুইটার ব্যাসার্ধ একদম কাছাকাছি লেগে গেছে। এইরকম অবস্থায় দেখা যায় রিপালসিভ ফোর্স অনেক বেশি, কোনো মানই নাই তার, রিপালসিভ ফোর্স এইখান দিয়ে চলে গেছে। ঠিক আছে, ইনফিনিটি, অসীম মান। কেমন? তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে আসার পরে কি হয়, অ্যাট্রাকটিভ ফোর্স এর আমরা যত ভ্যালু পাই, কিন্তু রিপালসিভ ফোর্সের ভ্যালু এত বেশি যে এটা কি অসীম একটা বিকর্ষণ কাজ করে। কারণ একটার ভিতর একটা তো ঢুকে যেতে পারবে না, ইলেকট্রনের ভিতরে ইলেকট্রন ঢুকে যেতে পারবে, তুমি এত কাছে নিয়ে আসছো, নিউক্লিয়াসে নিয়ে ঢুকে যেতে পারবে, তখন বিকর্ষণ ফোর্সটাই বেশি থাকে। আকর্ষণ যতটুকুই থাকুক বিকর্ষণ বেশি থাকে। তাইলে নেট ফোর্স কি হবে, যেহেতু আকর্ষণ বিকর্ষণ দুইটাই আছে, একটা নেট ফোর্স থাকবে না, অ্যাকচুয়ালি ফোর্স থাকে অ্যাট্রাকটিভ না রিপালসিভ। এই নেট ফোর্সটা হচ্ছে এই দুইটা ফোর্সকে অ্যানালাইসিস করে আমরা পাই অ্যাট্রাকটিভ রিপালসিভ, অ্যাট্রাকটিভ থেকে রিপালসিভ বাদ দিলে নেটটা আমরা পাই। ঠিক আছে, অথবা অ্যাট্রাকটিভ আর রিপালসিভ যদি আমরা যোগ করি তাহলে আমরা নেটটা পাই। যোগ কখন করব, যদি নিচের টার্মটাকে নেগেটিভ হিসাবে ধরি তখন যোগ করব, আর নিচের টার্মটাকে পজিটিভ হিসাবে ধরলে বিয়োগ করব। ঠিক আছে, কার্ভের নিচে আছে মানে কি এটা রিপালসিভ না। এখন তুমি এই কার্ভের সাথে এই কার্ভ যোগ করা মানে কি, আসলে তো বিয়োগ করতেছো, একটা ভ্যালু পজিটিভ একটা নেগেটিভ করতেছো যোগ, কিন্তু একটা নেগেটিভ হওয়ার কারণে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে বিয়োগ। তাইলে এই পয়েন্টে পয়েন্টে একটা থেকে আরেকটা বিয়োগ করে করে যেটা পাবো এটা হচ্ছে এই মোটা দাগটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নেট ফোর্স এর কার্ভ। নেট ফোর্স কেমন দেখো,
প্রথম দিকে নেট ফোর্সটা অ্যাট্রাকটিভ থাকে, তাই না? অ্যাট্রাকটিভ থাকে থাকে একটা ম্যাক্সিমাম পয়েন্টে যায়। তারপরে রিপালসিভ ফোর্স যখন অনেক বেশি বেড়ে যায়, অ্যাট্রাকটিভ যেভাবে বাড়তেছে রিপালসিভ তার চেয়ে অনেক বেশি গুণে বাড়ছে, তখন কি হয়, এই তোমার নেট ফোর্সটা আস্তে আস্তে রিপালসিভের দিকে চলে যায়, এবং একটা পর্যায়ে নেট ফোর্সটাই হয়ে যায় একদম রিপালসিভ ফোর্স, যেহেতু এটা অসীমে চলে গেছে। তাইলে এখানে এমন একটা পয়েন্ট থাকে যেই পয়েন্টে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স সমান, এই জন্য তো শূন্য আসতে ভ্যালু, তাই না? অ্যাক্সিসে চলে আসতে মানে কি, শূন্য। এই পয়েন্টটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সাম্যাবস্থা। ঠিক আছে, এই সাম্যাবস্থার পয়েন্টে যখন আমরা নিয়ে আসতে পারি তখনই আমাদের বন্ডটা ফরমেশন হয়, অ্যাট্রাকটিভ রিপালসিভ সমান, তাই না? তখন কেউ ধাক্কাইতেছেও না, কেউ আবার টেনেও ঢুকে ফেলতেছে না, আবার কাছাকাছি দূরত্বেই আছে, স্টেবলই থাকতে পারতেছে, কোনো ফোর্স নেই মানে কি, ওরা এক জায়গায় থাকতে পারতেছে। তখনই কি হয়, একটা বন্ড তৈরি হয়। কেমন? তাহলে আমরা ফোর্সের কার্ভটা দেখলাম, বুঝলাম এনার্জির কার্ভটা কিভাবে আসছে। ফোর্স বুঝলে এনার্জিটা কিছুই না, ফোর্স থেকেই এটা আঁকা হয়েছে। কিভাবে আঁকা হয়েছে, একটা ফর্মুলা আছে, পটেনশিয়াল এনার্জি ই, এনার্জি সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, অথবা নেট ফোর্স সমান কি দিছে, এনার্জি চেঞ্জ বাই ইন্টার অ্যাটমিক সেপারেশনের চেঞ্জ। তাইলে তুমি যখন ফোর্সের কার্ভ আছে, তোমার কাছে কি আছে, ফোর্স আছে, ভ্যালু ডিআর, মানে অল্প দূরত্বে দূরত্বে ডিআর এর ভ্যালু, যেখানে ফোর্স তার আশেপাশে অল্প দূরত্ব। তাইলে তুমি যদি এখান থেকে ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, একদিকে ই চলে আসবে না, বাকি দিকে একটা ইকুয়েশন পাবা, সেই ইকুয়েশনে এফ আর আর থাকবে। তো এই কার্ভ তোমার কাছে আছে মানে কি, তুমি এফও জানো আরও জানো, ওই ইকুয়েশনটা ক্যালকুলেট করে এই এনার্জির কার্ভটা প্লট করা হয়েছে। এনার্জির কার্ভ প্লট করলে কি দেখা যায়, প্রথম দিকে আমাদের এনার্জি কেমন থাকে, অ্যাট্রাকশন এনার্জি থাকে। এনার্জির ক্ষেত্রে দেখো অ্যাট্রাকশনকে নিচের দিকে দেখানো হয়েছে নেগেটিভ দিয়ে, আর রিপালশনকে পজিটিভ দেখানো হয়েছে উপরের দিকে দিয়ে, তাই না? তো দেখো, এই এনার্জির ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেট করি, তখন প্রথম দিকে এনার্জি থাকে অ্যাট্রাকটিভ, ফোর্স অ্যাট্রাকটিভ, তার মানে এনার্জিও অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ এনার্জি আস্তে 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 বাড়ে, একটা নির্দিষ্ট দূরত্বে আসার পরে কি হয়, এর মধ্যে রিপালসিভ এনার্জিও তৈরি হয়। কিন্তু এই কার্ভটার চেহারা হুবহু এই কার্ভটার মতো না আর কি, কাছাকাছি, তাই না? জাস্ট উল্টায় আঁকার মতো অনেকটা, নাকি? উল্টায় আঁকার মতো না, এটাকে জাস্ট উল্টায় আঁকতে, ওই ক্যালকুলেশনে এরকম চলে আসছে, জাস্ট উল্টায় যায়, কিন্তু ভ্যালু গুলা কিন্তু চেঞ্জ হবে, যেহেতু এখানে ডি আর গুণ আছে, ফোর্সের সাথে কি আছে, ফোর্সকে ইন্টিগ্রেশন করে অল্প দূরত্ব গুণ আছে, এই জন্য ভ্যালু গুলো একজ্যাক্ট মিলবে না, সামান্য চেঞ্জ হবে, কিন্তু শেপটা একই রকম থাকছে, জাস্ট উল্টায় দেওয়া। তো দেখো, আস্তে আস্তে কি হয়, এনার্জি অ্যাট্রাকটিভ হয়, তারপরে এনার্জি আস্তে আস্তে একদম বেড়ে উপরের দিকে চলে যায়। এখন যেই পয়েন্টে নেট ফোর্সটা জিরো হয়েছিল আমাদের, দেখতে পাচ্ছ আর নট, ওই পয়েন্টে এনার্জি কিন্তু জিরো হয় না, ক্যালকুলেশনে এরকম আসে, এনার্জির একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা কি, অ্যাট্রাকটিভ এনার্জি, তাই না? নিচের দিকে আছে এই পয়েন্টে, দেখো আর নট বরাবর তোমার ফোর্স শূন্য, কিন্তু এনার্জি কিন্তু শূন্য না, এনার্জির একটা ভ্যালু আছে, এবং সেই ভ্যালুটা অ্যাট্রাকটিভ, রেজাল্টটা কি, অ্যাট্রাকটিভ। তার মানে যখন এই অ্যাট্রাকটিভ এনার্জিটা আসে এই পয়েন্টে এসে কি হয়, আর নট পয়েন্টে আসলে ফোর্স ব্যালেন্স হয় এবং এনার্জিটা হয় অ্যাট্রাকটিভ, ওই পয়েন্টেই কি হয় আমাদের বন্ড তৈরি হয়। ফাইনালি তুমি আরো কাছে নিয়ে আসতে থাকলে এনার্জিও আস্তে আস্তে রিপালসিভ হয়ে যাবে। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের বন্ড সংক্রান্ত আলোচনা। আর যেই পয়েন্টে এখানে তোমার ফোর্স জিরো হয়ে যায়, সেই পয়েন্টের যে ইন্টার অ্যাটমিক সেপারেশনের মান, সেটাকে বলা হয়
বন্ড লেন্থ। ঠিক আছে, এই লেন্থেই বন্ড তৈরি হয়, যেখানে বলা আছে থিওরি গুলো পড়ে নিবা। এই পয়েন্টেই বন্ড তৈরি হয়, এই জন্য এটার নাম হচ্ছে বন্ড লেন্থ। ঠিক আছে, আমি যে জিনিসটা এক্সপ্লেন করলাম ওইটাই এখানে লেখা আছে, এটা পড়ে ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এরপরে আমরা কিছু জিনিস একটু সামারাইজ করবো, এগুলো তো তোমরা দেখছো, শর্টে দেখে দেবো। কোভ্যালেন্টলি বন্ডেড সলিড, তাই না? এটা প্রিভিয়াসলি স্টাডিতে আছে। সমযোজী বন্ধন, ঠিক, বিভিন্ন ধরনের বন্ধন আছে। এই ডায়মন্ড হচ্ছে সমযোজী বন্ধন দ্বারা তৈরি, এবং ডায়মন্ড এই গ্লোবের সবচেয়ে শক্তিশালী কি ম্যাটেরিয়াল। একে সহজে ভাঙা যায় না, কাটা যায় না। এ আবার সবকিছুকে ভেঙে কেটে ফেলতে পারে। তার মানে কি, এর বন্ডের যে অ্যাট্রাকশন, এটা অনেক স্ট্রং। সহজেই একটা অণু থেকে আরেকটা অণুকে পৃথক করা যায় না, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমকে পৃথক করা যায় না, এই জন্য থেকে ভাঙা যায় না, নাকি? তাইলে ডায়মন্ড কোভ্যালেন্টলি বন্ডেড, এবং ডায়মন্ড সবচেয়ে শক্তিশালী ম্যাটেরিয়াল। তার মানে কি বলা যায়, যত ধরনের বন্ড আছে এর মধ্যে সবচেয়ে স্ট্রং বন্ড কি? কোভ্যালেন্টলি বন্ড, কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, যেমন আয়নিক বন্ড আছে, মেটালিক বন্ড আছে, বুঝছো না? ধাতব বন্ধন, আয়নিক বন্ধন। তো এর মধ্যে সমযোজী বন্ধনটাই সবচেয়ে স্ট্রং। সমযোজী বন্ধন কোথায় তৈরি হয়? নন মেটাল নন মেটালে, তাই না? অধাতু অধাতু, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন মিলে স্টোর। তো যে বন্ডটা তৈরি হয় সেরকম একটা বন্ড এখানে দেখানো হয়েছে, এবং কিভাবে তৈরি হয়েছে তার এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে, দুইটা ইলেকট্রন শেয়ার করে এখানে সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এটার ব্যাখ্যাটা তোমরা একটু দেখবা। তো বিভিন্ন ধরনের কোভ্যালেন্ট বন্ড আছে, এখানে তো দুইটা দিয়ে হয়েছে, তাই না? দুইটা দিয়ে হয়েছে মানে কি, দুইটা নিউক্লিয়াস মিলে দুইটা ইলেকট্রনকেই অ্যাট্রাক্ট করে তার চারদিকে রোটেশন করাচ্ছে, তাই না? তাহলে এটা স্ট্রং হবে না, নাকি একটা নিউক্লিয়াস একটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে করলে সেটা স্ট্রং হবে? যেহেতু এখানে ইলেকট্রন শেয়ার হয়, শেয়ার মানে কি দুইটা নিউক্লিয়াসই তার প্রতি অ্যাট্রাকশন আছে, এই জন্য এই কোভ্যালেন্ট বন্ড গুলো সহজে ভাঙে না, সহজে ব্রেক করা যায় না। আরো বিভিন্ন ধরনের কোভ্যালেন্ট বন্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিথেনের বন্ড। ঠিক আছে, মিথেন কেন এইসব পজিশনে গিয়ে হাইড্রোজেনকে ধরে রাখছে, পাশাপাশি চার হাত দিয়ে এমনি ধরে রাখতে পারতো না? বা মিথেনের কার্বনের মলিকুলটা, ইয়া অ্যাটমটা যেই জায়গায় থাকে, হাইড্রোজেনের অ্যাটম গুলা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, তাই না? মন মতো নাই, আমরা চারটা হাত সোজাসুজি বের হয়ে গিয়ে থাকতে পারতো না, এখানে বাকি দুইটা থাকতে পারতো না, এভাবে নাই। এভাবে কেন আছে? কারণ ওই পজিশন গুলাতে যখন হাইড্রোজেন থাকে তখনই কি হচ্ছে, এনার্জিটা ব্যালেন্স হয়ে স্টেবল থাকতে পারে। সবাই কিন্তু সবার চেয়ে সর্বোচ্চ দূরত্বে থাকতেছে, দেখো একটা এখানে তো আরেকটা ওখানে। ঠিক আছে, থ্রি ডাইমেনশনালে ওরা এমন ভাবে ভাগ হয়ে গেছে হাইড্রোজেন গুলা, নিজেদের নিজেদের থেকে কি হয়ে গেছে, যতটুকু সর্বোচ্চ দূরত্ব থেকে ব্যালেন্স করা যায়। এটা থ্রি ডি। তো এই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের আলোচনা, শেয়ার হয়। তো এটা তোমরা দেখবা এখান থেকে। তারপরে মেটালিক বন্ড, এটা তোমরা অলরেডি পড়াশোনা করছো, যে আয়নিক বন্ধন কিভাবে হয়। এগুলো আমাদের নেক্সট পড়াশোনার জন্য কাজে লাগে। ঠিক আছে, আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে যখন যাব, এগুলো বেসিক জানলে ভালো। মেটালিক বন্ড, এখানে কপার নিয়ে আলোচনা করা হয়েছে। মেটালিক বন্ড কিভাবে ফর্ম হয়? একটা মেটালের মধ্যেই তার অণুগুলা নিজেরা একসাথে থেকে বন্ড হয়ে যায়, একটা আশ্চর্য ধরনের বন্ড, তাই না? ইজিলি ব্রেকও করা যায় মেটালকে। এবং মেটালের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, যেহেতু সবাই একসাথে, সবাই এক ধরনের এলিমেন্ট, একসাথে একটা স্ট্রাকচার তৈরি হয়, এর মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন থাকে। এই মেটাল গুলার এক একটার স্ট্রাকচার এক এক ধরনের হয়। নেক্সট ক্লাসে আমরা এই স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করব।
বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক; বিসিসি, বডি সেন্টার্ড কিউবিক; এইচসিপি, হেক্সাগোনাল ক্লোজড প্যাক। কিভাবে এরা বন্ড তৈরি হয়ে থাকে, ঠিক আছে? তখন এইটার বেসিকটা জাস্ট তোমাদের জানা লাগবে যে মেটালিক বন্ড কিভাবে তৈরি হয়। আরেকটা বন্ড আছে আয়নিক্যালি বন্ড, বন্ডেড সলিড। সলিড কিন্তু আয়নিক বন্ড হচ্ছে সলিড, সল্ট। মেটালিক বন্ড হচ্ছে সলিড, ঠিক আছে? আবার এর আগে আমরা একটা বন্ড দেখলাম কোভ্যালেন্টলি বন্ড, এটা কি? যেমন গ্যাসও হয়, আবার সলিডও হয়। ডায়মন্ড কি সলিড না? ঠিক আছে। এখানে কি হয়, আয়নিক বন্ডে তারা যখন একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, অসীম দূরত্বে থাকলে হবে না দুইটা অ্যাটম, যেমন সোডিয়াম আর ক্লোরিন। সোডিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করি, একটা এক্সাম্পল। দান করার পরে কি হয়, এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ব্যালেন্স করে। যখন দান করে দিছে তখন দেখো, দান করার আগে না, যখন সে ওকে একটা ইলেকট্রন দান করে দিচ্ছে, এটা খুবই পপুলার এক্সাম্পল, আমরা 9-10 থেকে পড়ে আসছি। যখন সে দান করে তাদের মধ্যে নেট ফোর্সটা কি হয়, অ্যাট্রাকটিভ, ঠিক আছে? তখন ও একটা আয়নে পরিণত হয়, ও একটা আয়নে পরিণত হয়, ও পজিটিভ আয়ন, ও নেগেটিভ আয়ন, এই জন্যই ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ। তখন তারা কাছাকাছি এসে, যেহেতু নেট ফোর্সটা অ্যাট্রাকটিভ, ওরা একটা বন্ড তৈরি করে এবং আর নট দূরত্বে তারা থাকে। এখানে হচ্ছে আমরা কি করি, ইলেকট্রন ডিরেক্টলি একটা আরেকটাকে দিয়ে দেয়, তাই না? একটা আরেকটা দিয়ে দেয়। আর কোভ্যালেন্ট বন্ডে কি করতে, ডিরেক্টলি দেয় নাই, ঠিক আছে? সেও ওই ইলেকট্রনটা তার কাছে রাখছে এবং পাশের অ্যাটমকেও ওইটার অ্যাক্সেস দিচ্ছে, ওকে শেয়ার করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বন্ড গুলো তোমরা এখান থেকে দেখবা। তো NaCl এর পটেনশিয়াল এনার্জির রেজাল্টেন্ট কার্ভটা এখানে দেখানো হচ্ছে, যেটা আমরা একদম শুরুতে পড়ে আসছি, ভেঙে ভেঙে দুইটা একের পর বিয়োগ দিয়ে আসছে না, এখানে রেজাল্টেন্টটা আঁকা হচ্ছে, ঠিক আছে? একদম অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে। সোডিয়াম আর ক্লোরিন যখন অসীম দূরত্বে থাকে, তাদের পটেনশিয়াল এনার্জি আমি ধরে নিলাম 1.5 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এনার্জি তো জুলে আমরা ক্যালকুলেশন করি, তাই না? ইলেকট্রন ভোল্ট থেকে কিন্তু জুলে কনভার্ট করা যায়, এটা গুণ করে দিলে জুলে চলে যায়। তাহলে এটা কি আসলো, 1.5 ইলেকট্রন ভোল্ট। যখন তারা কাছে আসতেছে তখন কি হচ্ছে, এনার্জি আস্তে আস্তে কমতে 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 একটা পজিশনে চলে গেছে। সেই পজিশনে আসার পরে, এই পজিশনে ফোর্সের কার্ভ যদি এখানে একটা দেখতে যে ফোর্স শূন্য, আর এনার্জিটা কি ম্যাক্সিমাম নেগেটিভ কিন্তু অ্যাট্রাকটিভ, ঠিক আছে? এনার্জি যখন নেগেটিভ হয়, ভ্যালু কিন্তু তখন কি, তাই না? এই ফিগারটা যদি মনে করতে পারো, যেটা আমরা অলরেডি দেখলাম, এনার্জির কার্ভের নিচে কিন্তু অ্যাট্রাকটিভ এনার্জি, কিন্তু ভ্যালু নেগেটিভ। আর ফোর্স এর উপরে কি, অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু ভ্যালু পজিটিভ। এই ক্যালকুলেশনটা করে যখন আমাদের এনার্জি কি হলো, ম্যাক্সিমাম অ্যাট্রাকটিভ হলো, ওই পজিশনে আমাদের কি NaCl বন্ড গঠন হয়। এর চেয়ে কাছাকাছি তুমি নিয়ে গেলেও বন্ড গঠন হবে না, এর চেয়ে দূরে রাখলেও হবে না, এই পজিশনে আসলেই বন্ড তৈরি হবে। ওই পজিশনে সোডিয়াম আর ক্লোরিনের দুইটা অ্যাটম পাশাপাশি 0.28 ন্যানোমিটার দূরত্বে থেকে সহাবস্থান করে, ঠিক আছে, এবং স্টেবল থাকে। ওই অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের একটা অণুর এনার্জি হয় 6.3 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, মাইনাস, যেহেতু অ্যাট্রাকটিভ এনার্জি মাইনাস দিয়ে আমরা প্রকাশ করি, -6.3 ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে একদম বেসিক আলোচনা এই চ্যাপ্টার শুরু করার আগে। এখানে আমরা আরো কিছু ডিসকাশন করব। আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন ধরনের যে বন্ড আছে সেই বন্ডের টাইপ গুলো নিয়ে আলোচনা করব।